গুড মর্নিং স্টুডেন্ট, ওয়েলকাম টু স্কুলওয়ালা। আজ দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় ক্লাস তোমাদের। আজকের ক্লাসের যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নেপোলিয়নের আভ্যন্তরীণ সংস্কার সম্পর্কে। নেপোলিয়নের জীবনে একটা বিখ্যাত যুদ্ধ ছিল ট্রাফালগারের নৌযুদ্ধ। ট্রাফালগারের নৌযুদ্ধ নিয়েও আলোচনা হবে। পাশাপাশি ট্রাফালগারের নৌযুদ্ধ পরাজয়ের পরেতে নেপোলিয়ন বোনাপার্ট যে মহাদেশীয় অবরোধ ব্যবস্থা বা কন্টিনেন্টাল সিস্টেম চালু করেছিলেন বা জারি করেছিলেন, সেই কন্টিনেন্টাল সিস্টেম সম্পর্কেও আমরা আলোচনা করব। পাশাপাশি নেপোলিয়নের যে ইউরোপ পুনর্গঠন, এই ইউরোপ পুনর্গঠনগুলো সম্পর্কেও আজকের ক্লাসের বিষয় থাকবে। তাহলে চলো সরাসরি শুরু করা যাক। দেখো, নেপোলিয়নের যে আভ্যন্তরীণ সংস্কার, নেপোলিয়নকে প্রধানত আমরা জানি সমগ্র ইউরোপের অধিকাংশ দেশ তিনি জয় করেছিলেন। জয় করার পাশাপাশি যে নেপোলিয়ন একজন সংস্কারকও ছিলেন। নেপোলিয়ন ফ্রান্সের অভ্যন্তরে কোন কোন সংস্কারগুলো করেছেন সেই সংস্কারগুলো নিয়ে আমরা আলোচনা করব। আমরা জানি যে নেপোলিয়ন বোনাপার্ট 1799 সালে তিনি কনসাল হিসাবে শাসনভার শুরু করেছিলেন। তারপরেতে আমরা যদি দেখতে যাই, 1804 সালে তিনি ফ্রান্সের সম্রাট হচ্ছেন এবং 1814 সাল পর্যন্ত তার রাজত্বকাল ছিল। তাহলে দীর্ঘ এই 15 বছরে তিনি ফ্রান্সের কোন কোন সংস্কারগুলো করেছিলেন সেই সংস্কারগুলো নিয়ে আলোচনা করি। এবার দেখো, প্রথমে যে আছে শাসনতান্ত্রিক সংস্কার। এই সংস্কারগুলো সম্পর্কেই কিন্তু একজন বিখ্যাত ঐতিহাসিক লুই ফিশার তিনি বলছেন যে তার সংস্কার প্রসঙ্গে যে নেপোলিয়নের সংস্কারগুলি ছিল গ্রানাইট পাথরের উপর স্থাপিত নির্মিত একটা শক্তিশালী কিন্তু তোমার যন্ত্র হিসাবে। তো নেপোলিয়নের আভ্যন্তরীণ সংস্কারের মধ্যে প্রথমে যেটা আছে শাসনতান্ত্রিক সংস্কার। তো নেপোলিয়ন কোন কোন শাসনতান্ত্রিক সংস্কার করেছিলেন? তাহলে শাসনতান্ত্রিক সংস্কারগুলো সম্পর্কে পড়তে গেলে আমরা যে পরিচয়গুলো পাবো, যে বিপ্লবজনিত কারণে দীর্ঘদিন ধরে ফ্রান্সে বিশৃঙ্খলা চলছিল। আমরা জানি যে ফরাসি বিপ্লবের সময়কাল থেকেই কিন্তু বা ফরাসি বিপ্লবের পূর্বেই কিন্তু বিভিন্ন ফ্রান্সে জটিলতার সম্মুখীন হয়েছিল এবং অর্থনৈতিক দিক থেকে রাজনৈতিক দিক থেকে একটা বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হয়েছিল। সেই বিপ্লবজনিত কারণে দীর্ঘদিন ধরেই কিন্তু ফ্রান্সে একটা বিশৃঙ্খলা চলছিল। তো সেই শৃঙ্খলা ফিরিয়ে আনার একমাত্র পথ হিসাবে নেপোলিয়ন শাসন ব্যবস্থার কেন্দ্রীকরণ করতে উদ্যোগী হয়েছিল। এই উদ্যোগে তিনি কি কি করেছেন, এই তার উদ্যোগগুলো সম্পর্কে দেখতে গেলে প্রথমেই তিনি যেটা করেছেন, 83টা প্রদেশ মানে ফ্রান্সের যতগুলো রাজ্য ছিল সেই রাজ্যগুলোর মধ্যে তিনি 83টা প্রদেশে বিভক্ত করেন। এখানে আছে যে শাসন কার্যের সুবিধার জন্য সমগ্র ফ্রান্সকে 83টা প্রদেশে বিভক্ত করে প্রতিটা প্রদেশের শাসক হিসাবে প্রিফেক্টদের নিয়োগ করেন। তাহলে এই যে 83টা প্রদেশে বিভক্ত করেছিলেন প্রদেশ, সেই প্রদেশে নেপোলিয়ন বোনাপার্ট সরাসরি এই প্রিফেক্ট বা কর্মকর্তা বা শাসকদেরকে কিন্তু নিয়োগ করেন। এই প্রদেশগুলোকে আবার জেলাতে বিভক্ত করা হয়, জেলা বা ক্যান্টন। এই জেলাতে আবার সাব প্রিফেক্টদের কিন্তু আবার নিয়োগ করা হয়। কিন্তু এইভাবে তিনি তার শাসন কার্য সুবিধার জন্য সমগ্র ফ্রান্সকে 83টা প্রদেশে বিভক্ত করে বিভিন্ন জায়গাতে বিভিন্ন প্রদেশগুলোতে বিভিন্ন কর্মকর্তা শাসক বা প্রিফেক্টদের তিনি নিয়োগ করেছিলেন। জেলাগুলোতে যেমন নিয়োগ করেছিলেন সাব প্রিফেক্টদের। দ্বিতীয় নম্বর তার শাসন সংস্কারের মধ্যে উল্লেখযোগ্য যে সংস্কার, যে প্রাদেশিক এবং পৌরসভাগুলোর স্বায়ত্তশাসনের অধিকার হ্রাস করা হয়। ফ্রান্সে যে পৌরসভাগুলো ছিল, যে প্রদেশগুলো ছিল, তাদের আগে যে অধিকারগুলো ছিল সেই শাসন পরিচালনার জন্য সেই অধিকারগুলোও কিন্তু সেখানে কমানো হচ্ছে, যে হ্রাস করা হয়। 3 নম্বর বলা হচ্ছে নির্বাচনের মাধ্যমে কর্মচারী নিয়োগের প্রথা বাতিল করে নিজের পছন্দ মতো কর্মচারী নিয়োগ শুরু করেন। তাহলে সবকটা কিন্তু শাসনতান্ত্রিক সংস্কারের মধ্যে পড়ছে। এই প্রশ্নটা কিন্তু তোমাদের থাকে যে নেপোলিয়ন বোনাপার্টের আভ্যন্তরীণ সংস্কার বা সংস্কারগুলো সম্পর্কে আলোচনা করো। তাহলে এটা আমরা যেটা দেখলাম যে শাসনতান্ত্রিক সংস্কারের মধ্যে এই 3টে বিষয় প্রধানত ছিল। আরো বেশ কিছু ছিল, 3টে গুরুত্বপূর্ণ বিষয় দেওয়া হলো। নেপোলিয়ন বোনাপার্টের দ্বিতীয় উল্লেখযোগ্য যে সংস্কার সেটা হচ্ছে অর্থনৈতিক সংস্কার। দেশের অর্থনৈতিক সংকট দূর করার জন্য নেপোলিয়ন বোনাপার্ট বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছিলেন। তো সেই পদক্ষেপগুলো আমরা পরপর দেখব এখানে। যে দেশের অর্থনৈতিক সংকট দূর করার উদ্দেশ্যে নেপোলিয়ন বিভিন্ন পদক্ষেপ নেন, যথা 1 নম্বর যদি আমরা দেখি, ব্যাংক অফ ফ্রান্স
1800 খ্রিস্টাব্দে নেপোলিয়ান বোনাপার্ট ব্যাংক অফ ফ্রান্স প্রতিষ্ঠা করছেন। এই একটা প্রশ্ন তোমাদের থাকে যে নেপোলিয়ান কবে ফ্রান্সে ব্যাংক অফ ফ্রান্স প্রতিষ্ঠা করেন। তাহলে নেপোলিয়ান বোনাপার্ট 1800 খ্রিস্টাব্দে ব্যাংক অফ ফ্রান্স প্রতিষ্ঠা করছেন, যে তিনি আর্থিক বিপর্যয়কে সামাল দেওয়ার জন্য 1800 খ্রিস্টাব্দে কেন্দ্রীয় ব্যাংক বা ব্যাংক অফ ফ্রান্স তিনি প্রতিষ্ঠা করছেন। উল্লেখযোগ্য একটা কিন্তু সংস্কার। দ্বিতীয় নম্বর অর্থনৈতিক সংস্কারের মধ্যে দ্বিতীয় নম্বর আসছে ব্যবসা বাণিজ্যের উন্নতির জন্য তিনি নতুন রাস্তাঘাট নির্মাণ করছেন, স্টক এক্সচেঞ্জ গঠন করছেন এবং বন্দরেরও সংস্কার করছেন। তাহলে দ্বিতীয় নম্বর বিষয় আমরা দেখছি যে অভ্যন্তরীণ সংস্কারের মধ্যে এবং অর্থনৈতিক যে সংস্কার রয়েছে সেই অর্থনৈতিক সংস্কারের মধ্যে যে তিনি নতুন করে রাস্তাঘাট নির্মাণ করছেন, স্টক এক্সচেঞ্জ এবং বিভিন্ন যে ফ্রান্সে যে বন্দর ছিল সেই বন্দরের মধ্যে একটা গুরুত্বপূর্ণ বন্দর সম্পর্কে আমরা জানি, তুলা বন্দর। এই তুলা বন্দর আমরা প্রথম ক্লাসে দেখেছিলাম নেপোলিয়ান বোনাপার্ট অতর্কিত আক্রমণ করে যেখানে ইংল্যান্ডের কাছ থেকে আবার তুলা বন্দর ফিরিয়ে এনেছিলেন। তাহলে ফ্রান্সে যে বিভিন্ন বন্দরগুলো ছিল সেই বন্দরগুলোকেও তিনি সংস্কার করছেন। 3 নম্বর যদি আমরা অর্থনৈতিক সংস্কারের দেখি তাহলে আমরা পাবো কি না, অর্থ ব্যবস্থাকে মজবুত করার জন্য। অর্থ ব্যবস্থাকে মজবুত করার জন্য তিনি সোনা এবং রূপার বা রূপোর নতুন মুদ্রা তিনি চালু করছেন। পাশাপাশি তিনি সরকারি দপ্তরে ব্যয় সংকোচেরও এমনকি নির্দেশ দিয়েছিলেন। সরকারি দপ্তরগুলোতে যাতে খরচ কমানো যায় সেই খরচ কমানোর জন্য তিনি নির্দেশ দিয়েছেন। পাশাপাশি কিন্তু হিসাব নিকাশ ঠিক রাখার জন্য কিন্তু অডিট প্রথা চালু করেন। তাহলে অর্থনৈতিক সংস্কারের মধ্যে 3 নম্বরেও বেশ কিছু উল্লেখযোগ্য সংস্কার ফ্রান্সে হয়েছিল দেখলাম। সোনা এবং রূপার নতুন যে মুদ্রা তিনি প্রচলন করেছিলেন, পাশাপাশি হিসাব নিকাশটাও যাতে ঠিকঠাকভাবে করা যেতে পারে তার জন্য অডিট প্রথা, পাশাপাশি কিন্তু যাতে খরচ কমানো যেতে পারে দেশের উন্নতির জন্য কিন্তু সেই ব্যয় সংকোচও করেছেন। 4 নম্বর যদি অর্থনৈতিক সংস্কারের মধ্যে দেখি যে সবাইকে আয়কর প্রদানে বাধ্য করেন। দেখো আমরা ফ্রান্সে প্রচলিত বিভিন্ন কর ব্যবস্থাগুলো সম্পর্কে পড়েছিলাম। তাহলে ফ্রান্সে নেপোলিয়ানের সময়কালে বিভিন্ন আয়কর প্রত্যেককে দিতে বাধ্য করা হয়। পাশাপাশি 5 নম্বর বলা হচ্ছে নতুন নতুন করে আর কোনো কর না চাপিয়ে কিন্তু পুরানো করের উপর কিন্তু জোর দেওয়া হচ্ছে। এই হচ্ছে অর্থনৈতিক সংস্কার। তাহলে অর্থনৈতিক সংস্কারের মধ্যে এই বিষয়টা ভালো করে পড়বে তোমরা যে সে 1800 খ্রিস্টাব্দে নেপোলিয়ান বোনাপার্ট ব্যাংক অফ ফ্রান্স প্রতিষ্ঠা করছে। যে নেপোলিয়ান বোনাপার্ট শাসনতান্ত্রিক সংস্কার অর্থনৈতিক সংস্কার করেই ক্ষান্ত থেকে যাননি, আরও তিনি বেশ কিছু উল্লেখযোগ্য সংস্কার করেছিলেন। সেই উল্লেখযোগ্য সংস্কারের মধ্যে আমরা দেখব নেপোলিয়ান বোনাপার্ট শিক্ষা সংস্কারও করছেন। আচ্ছা, শিক্ষা সংস্কারের আগে যেটা দেখি 3 নম্বর হচ্ছে কোড নেপোলিয়ান। প্রথম ক্লাসে কোড নেপোলিয়ানকে একদম বিস্তারিত বিবরণ নিয়ে আলোচনা করা হয়েছিল। নেপোলিয়ান যতগুলো সংস্কার করেছিলেন সব সংস্কারের মধ্যে নেপোলিয়ানের সর্বশ্রেষ্ঠ কীর্তি ছিল কিন্তু এই কোড নেপোলিয়ান। 1804 খ্রিস্টাব্দে নেপোলিয়ান বোনাপার্ট কিন্তু এই কোড নেপোলিয়ান প্রণয়ন করেছিলেন। আর কোড নেপোলিয়ানের নামকরণটা হয়েছিল আমরা পড়েছিলাম যে 1807 সালে। তো এই কোড নেপোলিয়ানের প্রধানত তিন ধরনের প্রধানত কি ছিল আইন ছিল। একটা ছিল দেওয়ানি, ফৌজদারি আর একটা ছিল বিচার বিভাগীয়, ব্যবসা বাণিজ্য। তাহলে কোড নেপোলিয়ান তোমাদের টিকা আকারে তো পড়তেই হবে। নেপোলিয়ান বোনাপার্টের জীবনের বললাম যে সর্বশ্রেষ্ঠ যে কীর্তি সেটা হচ্ছে কোড নেপোলিয়ান প্রণয়ন। তাহলে কোড নেপোলিয়ান প্রণয়ন হয়েছিল 1804 সালে, এটা নামকরণ হয়ে যাচ্ছে 1807 সালে। এই কোড নেপোলিয়ান 3 ধরনের যেখানে আইন প্রচলিত ছিল, মানে 3টে বিভাগ ছিল। একটা ছিল ফৌজদারি আইন, দেওয়ানি আইন আর ছিল ব্যবসা বাণিজ্য সম্পর্কিত আইন। দেওয়ানি, ফৌজদারি আর ব্যবসা বাণিজ্য সম্পর্কিত আইন। তো এই কোড নেপোলিয়ানে বিভিন্ন বিষয় কিন্তু বলা হয়েছিল যে ফ্রান্সের সামন্ত প্রথার বিলোপ ঘটানো হয়, আইনের চোখে সকলেই সমান, এরকম আমরা বিস্তারিত বিবরণগুলো পড়েছিলাম। একদম সরাসরি তোমরা প্রথম ক্লাসে গিয়ে এই কোড নেপোলিয়ানের সংস্কারগুলো সম্পর্কে সেখানে দেখবে যে তিনি কি কি আইন বা কি কি সংস্কারগুলো করেছিলেন। তাহলে নেপোলিয়ান বোনাপার্টের যদি আমরা 4র্থ নম্বর সংস্কারে আসি সেটা হচ্ছে শিক্ষা সংস্কার। তাহলে নেপোলিয়ান বোনাপার্ট যে ফ্রান্সের প্রকৃত উন্নতির জন্য শিক্ষা ক্ষেত্রেও কিন্তু বেশ আমূল পরিবর্তন আনছেন। এই পরিবর্তনের মধ্যে আমরা যদি দেখি শিক্ষা সংস্কারের মধ্যে যে প্রত্যেকটা তিনি পৌরসভাতে একটা করে প্রাথমিক বিদ্যালয় তিনি প্রতিষ্ঠা করছেন। দেখো প্রতিটা কমিউন বা পৌরসভাতে একটা করে প্রাথমিক বিদ্যালয় স্থাপন করেছিলেন।
দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে এখানে এই যে 29টি লাইসি, এই প্রশ্নটাও তোমাদের কিন্তু থাকে যে লাইসি কি। লাইসি হচ্ছে যে নেপোলিয়নের সময়কালে আবাসিক বিদ্যালয়গুলি লাইসি নামে পরিচিত। তো এরকম 29টা আবাসিক বিদ্যালয় কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন। তাহলে সামরিক শিক্ষাদানের জন্যই কিন্তু এই 29টা লাইসি বা আবাসিক সরকারি বিদ্যালয় তিনি প্রতিষ্ঠা করছেন। তাহলে শিক্ষা সংস্কারের মধ্যে এটাও একটা কিন্তু উল্লেখযোগ্য সংস্কার। পাশাপাশি দেখো যে ইঞ্জিনিয়ারিং, চিকিৎসাবিদ্যা, শিক্ষক শিখন প্রভৃতি অনেক বিদ্যালয় এমনকি স্থাপন করেন। তারপরে বলা হচ্ছে যে এটা যদি আমরা 3 নম্বর ধরি যে ফরাসিদের উচ্চশিক্ষায় শিক্ষিত করার জন্য তিনি ইম্পেরিয়াল ইউনিভার্সিটি অফ ফ্রান্স 1808 সালে কিন্তু তিনি প্রতিষ্ঠা করেছিলেন। তাহলে নেপোলিয়নের বোনাপার্টের শিক্ষা সংস্কারের মধ্যে একটা গুরুত্বপূর্ণ আর একটা সংস্কার আমরা পেয়েছি, সেটা হচ্ছে ইম্পেরিয়াল ইউনিভার্সিটি অফ ফ্রান্স। ইম্পেরিয়াল ইউনিভার্সিটি অফ ফ্রান্স 1808 সালে তিনি প্রতিষ্ঠা করেছেন। তাহলে শিক্ষা সম্পর্কে তিনি বেশ ব্যাপক পরিবর্তন কিন্তু করেছিলেন বা সংস্কার সাধন করেছিলেন। নেপোলিয়ন বোনাপার্টের ধর্মীয় সংস্কার, তাহলে ধর্মীয় সংস্কারগুলো দেখতে গেলে যে ধর্মীয় দিক থেকেও তিনি বেশ কিছু সংস্কার করেছিলেন, যার মধ্যে বিখ্যাত একটা হচ্ছে কনকর্ডাট বা ধর্মমীমাংসা চুক্তি। এই কনকর্ডাট বা ধর্মমীমাংসা চুক্তিটা সম্পর্কে আলোচনা করতে গেলে এটা অনেক সময় 2 নম্বরের প্রশ্ন পড়ে কিন্তু, কনকর্ডাট বা ধর্মমীমাংসা চুক্তি বলতে কি বোঝো। তাহলে নেপোলিয়নের ধর্ম সংস্কার সম্পর্কে পড়তে গেলে নেপোলিয়ন যে কোনো মূল্যে পোপের সঙ্গে, কোন পোপ ছিলেন না, পোপ ছিলেন সেই সময় সপ্তম পায়াস, এই সপ্তম পায়াসের সঙ্গে তিনি ধর্মমীমাংসা চুক্তি বা কনকর্ডাট যেখানে স্বাক্ষরিত করেছিলেন। তো এই চুক্তিতে কি কি বিষয় বলা হয়েছিল, যে গির্জা ও তার বিষয় সম্পত্তির জাতীয়করণ থেকে পোপ মেনে নেবে। তাহলে গির্জাকে রাষ্ট্রের অধীনে যেখানে সরাসরি আনা হচ্ছে, ফলে কিন্তু বেশ কিছু সংস্কারও কিন্তু হচ্ছে। দ্বিতীয় নম্বর বলা হচ্ছে দেখো, রোমান ক্যাথলিক ধর্ম এবং চার্চগুলোকে ফ্রান্সের সরকার স্বীকৃতি দেবে। ধর্মীয় সংস্কারের 2 নম্বর বিষয় কি হচ্ছে, রোমান ক্যাথলিক ধর্ম এবং চার্চগুলোকে ফ্রান্সের সরকার স্বীকৃতি দেবে। তৃতীয় নম্বর বলা হচ্ছে যে সরকার কর্তৃক মনোনীত যাজকদের আনুষ্ঠানিক স্বীকৃতি দেবেন। তাহলে আগে অনেক সময় ফ্রান্সে কি দেখা যেত যে যারা বেশ অভিজাত বর্গ ছিল তারা নিজেদের মতন করে অনেক সময় কি হতো, যাজকদের নিয়োগ করতো। এখন নেপোলিয়নের সময়কালে কি হলো, যে নেপোলিয়ন কি করছে, তার সময়কালীন যে সরকার যাজকদের কিন্তু আনুষ্ঠানিকভাবে তাদেরকে কিন্তু স্বীকৃতি দিচ্ছেন। 4 নম্বর বলা হচ্ছে জনগণ ধর্মীয় স্বাধীনতা লাভ করবে। জনগণ কিন্তু নিজের মতো করে নিজেরা ধর্মীয় যে কোনো ধর্ম হোক ধর্মীয় বিষয়টা তারা পালন করবে কিন্তু। 5 নম্বর বলা হচ্ছে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসাবে এমনকি মর্যাদা পাবে ফ্রান্স। এই হচ্ছে নেপোলিয়ন বোনাপার্টের ধর্মীয় সংস্কারগুলো সম্পর্কে। এবার তার অন্যান্য সংস্কারগুলো সম্পর্কে যদি আমরা দেখি, যে নেপোলিয়ন বোনাপার্ট একটা গুরুত্বপূর্ণ কিন্তু তিনি কি করছেন না, একটা পুরস্কার চালু করছেন। সেই পুরস্কারের নাম হচ্ছে লিজিয়ান অফ অনার। কাদেরকে তিনি লিজিয়ান অফ অনার দিচ্ছেন, যারা যোগ্য এবং গুণী ব্যক্তি। সেই যোগ্য এবং গুণী ব্যক্তিদেরকে তিনি লিজিয়ান অফ অনার দিচ্ছেন, একটা খেতাব দিচ্ছেন। পাশাপাশি নেপোলিয়ন বোনাপার্টের উল্লেখযোগ্য একটা কীর্তির মধ্যে পড়ে যাচ্ছে যে 1753 সালে ফ্রান্সে যে লুভর মিউজিয়াম প্রতিষ্ঠা হয়েছিল, সেই লুভর মিউজিয়ামেরও তিনি কিন্তু সংস্কার করেছিলেন। এই ছিল নেপোলিয়ন বোনাপার্টের সংস্কারগুলো সম্পর্কে। তাহলে নেপোলিয়ন বোনাপার্টের অভ্যন্তরীণ সংস্কার বা সংস্কারগুলি সম্পর্কে আলোচনা করো। এরকম প্রত্যেকটা 4টে পার্ট, শাসনতান্ত্রিক সংস্কার, অর্থনৈতিক সংস্কার, তারপর হচ্ছে তোমার কোড নেপোলিয়ান প্রণয়ন, পাশাপাশি অন্যান্য যে সংস্কার রয়েছে, ধর্মীয় যে সংস্কার রয়েছে, এই সংস্কারগুলো থেকে 2টো করে বর্ণনা করলেই হবে। কিন্তু এর মধ্যেও বেশ কিছু কিন্তু আবার শর্ট কোশ্চেন কিন্তু থাকছে। দেখো ট্রাফালগারের নৌযুদ্ধ, এই ট্রাফালগারের নৌযুদ্ধটা কি, যে নেপোলিয়ন বোনাপার্টের জীবনের এটাও একটা উল্লেখযোগ্য যুদ্ধ ছিল। কার সঙ্গে যুদ্ধটা হয়েছিল, ইংল্যান্ডের সঙ্গে। কেন তিনি ইংল্যান্ডের সঙ্গে প্রধানত যুদ্ধটা তিনি করলেন, এই ইংল্যান্ডের সঙ্গে যুদ্ধের প্রধানত কারণও ছিল যে 1700 যে নেপোলিয়ন বোনাপার্টের জীবনে যদি আমরা দেখতে যাই, বা ফ্রান্সের বিরুদ্ধে কিন্তু 4টে যদি শক্তিজোট ইউরোপে গঠিত হয়ে থাকে, প্রথম শক্তিজোট কিন্তু গঠিত হয়েছিল 1793 সালে। দ্বিতীয় শক্তিজোট গঠিত হয়েছিল 1799। চতুর্থ শক্তিজোট গঠিত হয়েছে তৃতীয় শক্তিজোট গঠিত হয়েছিল ফ্রান্সের বিরুদ্ধে 1804 থেকে
1805 সালে। আর চতুর্থ শক্তিজোট যেখানে গঠিত হয়েছিল, চতুর্থ শক্তিজোট 1813 সালে। আরো পরবর্তীকালে শক্তিজোটগুলো সম্পর্কে দেখব আমরা। এর আগে প্রথম শক্তিজোট, তৃতীয় শক্তিজোট সম্পর্কে দেখেছিলাম। এই যে 1804 থেকে 5 সালে ইংল্যান্ড কি করলো, এখানে কতগুলো দেশ ছিল, একটা ছিল ইংল্যান্ড, তারপরে ছিল অস্ট্রিয়া, তারপর হচ্ছে সুইডেন। এই তিনটে দেশ মিলে নেপোলিয়নের বিরুদ্ধে তৃতীয় শক্তিজোট গঠন করছে 1804 থেকে 5 সালে। এর শক্তিজোট গঠনের কারণটাই ছিল ফ্রান্সকে কিভাবে নিয়ন্ত্রণ করা যেতে পারে বা নেপোলিয়নকে কিভাবে নিয়ন্ত্রণ করা যেতে পারে। তৃতীয় শক্তিজোট গঠনের পরেও যখন নেপোলিয়ন বোনাপার্ট ইউরোপের একের পর এক রাজ্যগুলো জয় করছে, যখন নেপোলিয়ন বোনাপার্টকে থামানো যাচ্ছে না, এইরকম একটা মুহূর্তেই কিন্তু ইংরেজদের একজন বিখ্যাত সেনাপতি হোরেশিও নেলসন, এই নামটা ভালো করে মনে রাখবে, হোরেশিও নেলসন। হোরেশিও নেলসন 1805 সালের 21শে অক্টোবর ফ্রান্স এবং স্পেনের যুগ্ম নৌবহরকে ধ্বংস করছে। ফ্রান্স এবং স্পেনের যুগ্ম নৌবহরকে কিন্তু ধ্বংস করছে। এই ট্রাফালগারের নৌযুদ্ধে নেপোলিয়ন বোনাপার্ট কিন্তু পরাজিত হয়ে যাচ্ছে। এই যে নেপোলিয়ন বোনাপার্ট ট্রাফালগারের নৌযুদ্ধে পরাজিত, নেপোলিয়নের পতনের কারণগুলো পড়তে গেলেও আমরা এই ট্রাফালগারের নৌযুদ্ধ প্রসঙ্গে আসবো। যে অনেক ঐতিহাসিক কিন্তু মনে করে যে ট্রাফালগারের নৌযুদ্ধের পর থেকেই কিন্তু নেপোলিয়নের পতন কিন্তু শুরু হয়ে যায়। তাহলে 1805 সালে 21শে অক্টোবর ইংরেজ নৌ সেনাপতি হোরেশিও নেলসন তিনি ট্রাফালগারের নৌযুদ্ধে শুধু একমাত্র যে ফ্রান্স তা নয়, এবং স্পেনের যুগ্ম নৌবহরকেও ধ্বংস করছে। এই যে নেপোলিয়ন বোনাপার্ট ট্রাফালগারের নৌযুদ্ধে পরাজিত হয়ে গেলেন। পরাজিত হয়ে যাবার পরেতে ইংল্যান্ডের উপরে যে ইংলিশ চ্যানেল আছে, ইংলিশ চ্যানেল, এই ইংলিশ চ্যানেলের উপরে নেপোলিয়নের যে কিছুটা যে অধিকার ছিল, সেই অধিকারটাও কিন্তু খর্ব হয়ে যাচ্ছে। এই কারণে নেপোলিয়ন বোনাপার্ট আবার নতুন করে ভাবতে তিনি শুরু করলেন যে কিভাবে আবার ফ্রান্স কি করে ইংল্যান্ডকে পরাজয় করা যেতে পারে। নেপোলিয়ন বোনাপার্ট তো এর আগে কখনোই কিন্তু ইংল্যান্ডকে পরাজয় করতে পারেনি, কিন্তু এখানে আবার নেপোলিয়ন বোনাপার্ট মহাদেশীয় ব্যবস্থার মাধ্যমে আবার নতুন করে তিনি করছেন। এই মহাদেশীয় ব্যবস্থাটা কি, মহাদেশীয় ব্যবস্থা সম্পর্কে যদি আমরা আলোচনা করতে যাই, যে একটা প্রবাদ আছে যে ভাতে মারার থেকে হাতে মারার কৌশল। নেপোলিয়ন বোনাপার্ট 1806 থেকে 1810 সালে বার্লিন ডিক্রি, পরপর একাধিক আমরা 4টে ডিক্রি সম্পর্কে করবো, সেই ডিক্রিগুলো জারি করে নেপোলিয়নকে ভাতে মারার থেকে হাতে মারার কৌশল একটা অবলম্বন করেছিলেন। সেটাই হলো মহাদেশীয় অবরোধ ব্যবস্থা। তো মহাদেশীয় অবরোধ ব্যবস্থা কেন তিনি প্রবর্তন করলেন, বা নেপোলিয়ন বোনাপার্টকে এই মহাদেশীয় অবরোধ ব্যবস্থা কে ধরিয়েছিলেন? এই মহাদেশীয় অবরোধ ব্যবস্থা সম্পর্কে যদি একজন বিখ্যাত সেনাপতির নামের পরিচয় পাওয়া যায়, তার নাম হচ্ছে মন্টোজেলার্ড। এই মন্টোজেলার নেপোলিয়নকে বুদ্ধি দিলেন যে ইংল্যান্ডের বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধের একটা ডাক দিতে হবে, তাহলে ইংল্যান্ড কিন্তু জব্দ হতে পারে। তাহলে মন্টোজেলাটের পরামর্শে নেপোলিয়ন বোনাপার্ট কন্টিনেন্টাল সিস্টেম বা মহাদেশীয় অবরোধ ব্যবস্থা গ্রহণ করলেন। এটা অনেক সময় 2 নম্বর প্রশ্ন আসে এবং বড় প্রশ্ন আসে যে মহাদেশীয় অবরোধ ব্যবস্থা বলতে কি বোঝো, মহাদেশীয় অবরোধ ব্যবস্থা কার্যকর করতে গিয়ে নেপোলিয়নের পতন কতটা হয়েছিল। এই মহাদেশীয় অবরোধ ব্যবস্থা দেখো বেশ কিছু উদ্দেশ্য ছিল, মানে কোন উদ্দেশ্যে কোন কারণে নেপোলিয়ন বোনাপার্ট এই মহাদেশীয় অবরোধ ব্যবস্থা কার্যকরী করলেন। তাহলে মহাদেশীয় অবরোধ ব্যবস্থার প্রথম উদ্দেশ্য বা কারণ যদি আমরা দেখতে যাই, তাহলে ইংল্যান্ডের শিল্প বাণিজ্যকে ধ্বংস করা। ইংল্যান্ডের বিশ্বব্যাপী একটা উপনিবেশ ছিল, সেই উপনিবেশগুলোর সঙ্গে ইংল্যান্ডের একটা বাণিজ্যিক সম্পর্ক ছিল। সেখানকার কাঁচামাল নিজের দেশে আনতো, সেখান থেকে বিভিন্ন দ্রব্য উৎপাদন করতো, আবার সেই উপনিবেশগুলোতে পাঠিয়ে দিত। এই যে ইংল্যান্ডের একটা বিশ্বব্যাপী মার্কেট বাজার, সেই বিশ্বব্যাপী মার্কেট বা বাজারটাকে কিভাবে ধ্বংস করা যেতে পারে, সেই ধ্বংস করার জন্যই কিন্তু বলা হচ্ছে এই মহাদেশীয় অবরোধ ব্যবস্থা বা মহাদেশীয় ব্যবস্থা তিনি গ্রহণ করেছিলেন। কে বুদ্ধি দিয়েছিলেন? আমরা নামটা দেখলাম যে নেপোলিয়নের একজন সেনাপতি মন্টোজেলার্ড তাকে এই পরামর্শটা দিচ্ছেন। পাশাপাশি কি, যখন ইংল্যান্ডের ইউরোপ বা বিশ্বব্যাপী তার মার্কেটটা যখন ডাউন হয়ে যাবে, তার যখন বাজার ধ্বংস হবে, সেই সুযোগটা কিন্তু গ্রহণ করবে কে? সেই সুযোগটা কিন্তু গ্রহণ করবে ফ্রান্স। কারণ ফ্রান্স কি করবে, সেই জায়গাতে ফ্রান্সের কলকারখানাগুলো থেকে বিভিন্ন দ্রব্যগুলো উৎপাদন করে সেই ইংল্যান্ডের সেই যে বাজার বা বিভিন্ন যে উপনিবেশ, সেই উপনিবেশগুলোতে বিক্রি করবে। বিক্রির ফলে কি হবে না, ফ্রান্স অর্থনৈতিক দিক থেকে সমৃদ্ধি হবে। তাহলে এই 2 উদ্দেশ্যেই কিন্তু নেপোলিয়ন বোনাপার্ট মহাদেশীয় অবরোধ ব্যবস্থা গ্রহণ করেছিলেন।
এই মহাদেশীয় অবরোধ ব্যবস্থা গ্রহণ করার জন্য তিনি কিভাবে প্রয়োগ করেছিলেন, কি কি পদক্ষেপ গ্রহণ করেছিলেন, সেই পদক্ষেপগুলো দেখতে গেলে তাহলে আমরা প্রথম পদক্ষেপটাই দেখব বা প্রয়োগটা দেখব যে নেপোলিয়ন বোনাপার্ট 1806 সালের 11ই ডিসেম্বর কিন্তু বার্লিন ডিক্রি বা একটা আইন কিন্তু জারি করছে। 1806 সালের 11ই নভেম্বর নেপোলিয়ন বোনাপার্ট বার্লিন ডিক্রি জারি করেন মহাদেশীয় অবরোধ ব্যবস্থাকে কার্যকরী করার জন্য। এবার এই বার্লিন ডিক্রিতে কি কি বিষয় বলা হয়েছে না, এই বার্লিন ডিক্রিতে যেখানে বলা হচ্ছে যে ফ্রান্স বা তার মিত্র দেশ বা নিরপেক্ষ দেশের বন্দরে ইংল্যান্ড বা তার উপনিবেশগুলো থেকে আসা কোনো জাহাজকে ঢুকতে দেয়া হবে না। তাহলে বার্লিন ডিক্রির প্রথম যে শর্ত বলা হয়েছে সেই শর্ততে আমরা দেখছি যে ফ্রান্স বা তার মিত্র দেশ মানে ফ্রান্স ও তার যে সমস্ত বন্ধু দেশগুলো সেই বন্ধু দেশগুলো এবং যে সমস্ত নিরপেক্ষ দেশ রয়েছে সেই নিরপেক্ষ দেশের বন্দরে ইংল্যান্ড বা উপনিবেশগুলো থেকে ইংল্যান্ডের সারা বিশ্বব্যাপী উপনিবেশ ছিল, সেই উপনিবেশগুলো থেকে যে সমস্ত জাহাজগুলো আসবে সেই জাহাজগুলো কিন্তু আটকে দেওয়া হবে, সেই জাহাজগুলোকে কিন্তু ঢুকতে দেওয়া হবে না। তাহলে ঢুকতে না দেওয়া হলে কি হবে, তাহলে ইংল্যান্ডেও কিন্তু যে কলকারখানাগুলো ছিল সেই কলকারখানাগুলোও কিন্তু মার খাবে, সেখানকার শ্রমিকরা ইংল্যান্ডের সরকারের বিরুদ্ধেই কিন্তু বিদ্রোহ করবে। এই চিন্তা ভাবনাতেই কিন্তু নেপোলিয়ন বোনাপার্ট বার্লিন ডিক্রি জারি করছেন। বার্লিন ডিক্রির আরো দ্বিতীয় নম্বর যদি আমরা শর্তটা দেখি, সেখানে তিনি নির্দেশ দিচ্ছেন যে ইংল্যান্ডের কোনো জিনিসপত্র অন্য দেশের জাহাজ মারফত আনা হলেও তা বাজেয়াপ্ত করা হবে। তাহলে ইংল্যান্ডের কোনো জিনিসপত্র অন্য দেশের জাহাজে করেও যদি আনা হয় তাহলে সেগুলোকেও কিন্তু আটকানো হবে, বাজেয়াপ্ত করা হবে। বার্লিন ডিক্রি নেপোলিয়ন বোনাপার্ট ইংল্যান্ডের বিরুদ্ধে প্রয়োগ করলেন। এই বার্লিন ডিক্রির প্রত্যুত্তরেই কিন্তু ইংল্যান্ড আবার ফ্রান্সের বিরুদ্ধে কিন্তু আবার একটা ডিক্রি বা আইন কিন্তু জারি করছে, যেটার নাম হচ্ছে অর্ডার্স ইন কাউন্সিল। 1807 সালে এই অর্ডার্স ইন কাউন্সিল জারি করা হলো, এখানে সালটা রয়েছে। তাহলে অর্ডার্স ইন কাউন্সিলেও যদি আমরা দেখতে যাই যে ইংল্যান্ডও কিন্তু পাল্টা হিসাবে নেপোলিয়নের বিরুদ্ধেও কিন্তু এই অর্ডার্স ইন কাউন্সিল জারি করছে এবং সেখানে কিন্তু বলে দেয়া হচ্ছে যে 1 নম্বর দেখো এই যে অর্ডার্স ইন কাউন্সিলে কি কি বলা হয়েছে, যে ফ্রান্স ও তার মিত্র দেশের বন্দরে কোনো দেশের জাহাজ ঢুকতে পারবে না। একইভাবে বার্লিন ডিক্রিতেও আমরা যে বিষয়টা দেখেছিলাম যে ফ্রান্স যেমন এবং তার যে সমস্ত মিত্র দেশ বা নিরপেক্ষ দেশে ইংল্যান্ডে যেমন জাহাজকে ঢুকতে দেওয়া হবে না, অনুরূপভাবে ইংল্যান্ড কিন্তু একই ধরনের নির্দেশ জারি করলো যে ফ্রান্স ও তার মিত্র দেশের বন্দরে কোনো দেশের জাহাজ কিন্তু ঢুকতে পারবে না। এই নির্দেশ আবার অমান্য করলে ইংল্যান্ড ওই জাহাজ এবং মালপত্র বাজেয়াপ্ত করবে। মানে একদম বার্লিন ডিক্রিতে যে ধরনের বিষয়গুলো ছিল ইংল্যান্ডও কিন্তু ফ্রান্সের বিরুদ্ধে একই পাল্টা কিন্তু ঘোষণা দিল। দ্বিতীয় নম্বর যদি আমরা দেখি, যদি কোনো নিরপেক্ষ কোনো দেশের জাহাজকে নিতান্তই ফ্রান্সে যেতে হয় তবে তাকে ইংল্যান্ডের কোনো বন্দরে এসে নির্দিষ্ট ফি দিয়ে লাইসেন্স নেওয়ার পরেতে কিন্তু যেতে হবে। তাহলে ইংল্যান্ড আরো একটা কিন্তু পাল্টা এখানে শর্ত জারি করছে যে যদি কোনো নিরপেক্ষ দেশের জাহাজকে নিতান্তই ফ্রান্সে যদি প্রবেশ করতে হয়, ফ্রান্সে কিন্তু যেতে হয়, তাহলে ইংল্যান্ডের বন্দরে এসে নির্দিষ্ট তাকে লাইসেন্স দিতে হবে, পাশাপাশি তাকে ট্যাক্স বা ফি দিয়ে কিন্তু যেতে হবে। এরই অর্ডার্স ইন কাউন্সিলের প্রত্যুত্তরে কিন্তু আবার নেপোলিয়ন বোনাপার্ট কি করছেন, মিলান ডিক্রি জারি করছেন। এই মিলান ডিক্রিতে আমরা দেখব যে মিলান ডিক্রিতে কি কি বলা হয়েছে, যে ইংল্যান্ডের অর্ডার্স ইন কাউন্সিলের প্রত্যুত্তরে 1807 সালে নেপোলিয়ন মিলান ডিক্রি জারি করেন। এবার এতে কি কি বলা হয়েছে মিলান ডিক্রিতে, যে কোনো জাহাজ অর্ডার্স ইন কাউন্সিল অনুসারে ইংল্যান্ডের কাউন্সিল অনুসারে ইংল্যান্ডের কাছ থেকে লাইসেন্স নিলে তা বাজেয়াপ্ত করা হবে। তাহলে মিলান ডিক্রিতে নেপোলিয়ন অর্ডার্স ইন কাউন্সিলের পাল্টা হিসাবে নেপোলিয়ন বোনাপার্ট আবার একটা ঘোষণা দিলেন, মিলান ডিক্রি। সেই মিলান ডিক্রিতে যেখানে নির্দেশ দেওয়া হচ্ছে যে ইংল্যান্ডের থেকে যদি লাইসেন্স নেওয়া হয়, কোনো দেশ যদি লাইসেন্স নেয় তাহলে সেই জাহাজকেও কিন্তু বাজেয়াপ্ত করা হবে। এর প্রত্যুত্তরে আবার নেপোলিয়ন বোনাপার্ট পরপর দুটো ডিক্রি তিনি জারি করলেন, একটা ছিল ওয়ার্স ডিক্রি আর একটা হচ্ছে ফন্টেনব্লো ডিক্রি, 1807 এবং 1810। আমি বললাম যে মহাদেশীয় অবরোধ ব্যবস্থা কি, নেপোলিয়ন বোনাপার্ট 1806 থেকে 1810 সালে 4টে ডিক্রি জারি করেন। প্রথমে ছিল বার্লিন ডিক্রি, তারপরে আমরা দেখলাম মিলান ডিক্রি 1807, আবার এখানে রয়েছে ওয়ার্স ডিক্রি আর ফন্টেনব্লো ডিক্রি। এই 4টে ডিক্রি জারি করে ইংল্যান্ডের বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধের নীতি গ্রহণ করেন। এটি মহাদেশীয় অবরোধ ব্যবস্থা নামে পরিচিত।
এবার আমরা দেখি যে ওয়ার্স ডিক্রি এবং ফন্টেনব্লু ডিক্রিতে কি বলা হচ্ছে। নেপোলিয়ান কিন্তু আবার মিলান ডিক্রির প্রত্যুত্তরে এই দুটো ডিক্রি জারি করেছেন। এই দুটো ডিক্রি জারি করে বা আইন জারি করে তিনি প্রধানত বলে দিচ্ছেন যে যদি নেপোলিয়ান বোনাপার্টের নির্দেশ অমান্য করা হয়, তাহলে বাজেয়াপ্ত করা সমস্ত দ্রব্য সামগ্রীতে বা প্রকাশ্যে আগুন লাগানো হবে, জাহাজগুলোতে আগুন লাগিয়ে দেওয়া হবে। এই ছিল নেপোলিয়ান বোনাপার্টের মহাদেশীয় অবরোধ ব্যবস্থা সম্পর্কে আলোচনা। এরপরে যদি আমরা দেখতে যাই যে নেপোলিয়ান বোনাপার্ট 1806 থেকে 1810 এই সময়কালের মধ্যে তিনি যে মহাদেশীয় অবরোধ ব্যবস্থা কার্যকরী করলেন, তিনি কতটা লাভবান হয়েছিলেন। হ্যাঁ, বেশ প্রথম দিকে নেপোলিয়ান বোনাপার্ট বেশ অনেকটা লাভবান হয়েছিলেন, তবে এই ব্যবস্থাটা নেপোলিয়ানকে কার্যকরী করতে করার জন্য সমগ্র উপকূল বিভাগকে যেখানে কি করতো, নৌ সেনাবাহিনী দিয়ে ঘিরে রাখতে হতো, তবে এটা কিন্তু সম্ভব হতো। যদিও নেপোলিয়ানের পক্ষে বা ফ্রান্সের পক্ষে এটা আটকানো সম্ভব হয়নি। তো সেই মহাদেশীয় অবরোধ ব্যবস্থার ব্যর্থতার কারণগুলো সম্পর্কে আমরা দেখবো এরপর। তাহলে মহাদেশীয় অবরোধ পথের ব্যর্থতার পিছনে অনেকগুলো কারণ ছিল। সেই কারণগুলোর মধ্যে একটা হচ্ছে, বলা হচ্ছে যে এই অবরোধ ব্যবস্থা চালু করার জন্য সর্বাগ্রে প্রয়োজন ছিল একটা শক্তিশালী নৌবাহিনীর, যেটা নেপোলিয়ানের পক্ষে সম্ভব ছিল না বা ফ্রান্সের পক্ষে কিন্তু সম্ভব ছিল না। আমরা দেখেছিলাম যে নেপোলিয়ান বোনাপার্ট ট্রাফালগারের নৌযুদ্ধে যখন পরাজয় হয়ে যাচ্ছে, যে ফ্রান্স নৌ শক্তিতে কতটা দুর্বল সেটা কিন্তু জনসমক্ষে প্রকাশ পেয়েছিল। তাহলে সেই মহাদেশীয় অবরোধ ব্যবস্থাকে কার্যকরী করার জন্য সমগ্র উপকূল বিভাগ বা শক্তিশালী একটা নৌবাহিনীর প্রয়োজন ছিল সেই উপকূল বিভাগকে আটকানোর জন্য, কিন্তু সেটা নেপোলিয়ান বোনাপার্ট বা ফ্রান্সের সেই সময় কিন্তু ছিল না, যে কারণে কিন্তু মহাদেশীয় অবরোধ ব্যবস্থা ব্যর্থ হচ্ছে। দ্বিতীয় নম্বর বলা হচ্ছে সমগ্র ইউরোপ জুড়ে ইংল্যান্ডের উৎপন্ন দ্রব্য যেমন চা, কফি, চিনি, এই যে আমরা দ্রব্যগুলো সম্পর্কে পড়ছি, একদম ইউরোপের বাজারে দারুণ একটা চাহিদা ছিল। কিন্তু এখানে দিচ্ছে যে সমগ্র ইউরোপ জুড়ে ইংল্যান্ডে উৎপন্ন বিভিন্ন দ্রব্য যেমন চা, কফি, চিনি ইত্যাদির ব্যাপক চাহিদা ছিল। অবরোধ প্রথা চালু হয়, মহাদেশীয় অবরোধ প্রথা চালু হওয়ায় ফ্রান্সের পক্ষে সমগ্র ইউরোপের চাহিদা মেটানো সম্ভব ছিল না। ফলে দ্রব্যমূল্য বৃদ্ধি পাওয়ায় ফ্রান্স তথা ইউরোপের মানুষ ক্রমশ নেপোলিয়নের প্রতি আবার ক্ষুব্ধ হয়ে ওঠেন। এর পরের যদি আমরা ব্যর্থতার কারণটা দেখতে যাই, তাহলে 3 নম্বর যেটা আমরা পাচ্ছি, ফ্রান্স সহ ইউরোপের বিভিন্ন দেশে ইংল্যান্ডজাত দ্রব্যাদির ব্যাপক চোরাচালান শুরু হয়। মানে কত সমুদ্রপথ আর আটকাবে, এই সমুদ্রপথকে আটকাতে গেলে প্রচুর পরিমাণে সেনাবাহিনীর প্রয়োজন ছিল, সেখানে পাহারা দিতে হতো। সেই সময়কালে কিন্তু নেপোলিয়নের পক্ষে সম্ভব হয়ে ওঠেনি। তাহলে সেই সময় ফ্রান্স সহ ইউরোপের বিভিন্ন দেশ, মানে ফ্রান্সের ভিতরেই কিন্তু আবার চোরাচালান যেখানে শুরু হচ্ছে। এই যে কিভাবে, যে ফ্রান্স সহ ইউরোপের বিভিন্ন দেশে ইংল্যান্ডজাত দ্রব্যের ব্যাপক চোরাচালান শুরু হয়, যা রোধ করা ক্ষমতা নেপোলিয়নের ছিল না। শেষ পর্যন্ত নেপোলিয়ন এই ব্যবস্থার অসরতা উপলব্ধি করে 1813 খ্রিস্টাব্দে নিজেই সেটা শেষ পর্যন্ত প্রত্যাহার করে নিচ্ছে। এই যে তিনি প্রত্যাহার করে নিলেন, ফলে ব্যাপক কিন্তু একটা নেপোলিয়নের কিন্তু ক্ষতি হয়েছিল। এটাকে আটকানোর জন্য বেশ কিছু যুদ্ধেও জড়িত হয়েছে নেপোলিয়ন বোনাপার্টকে। ফলে কিন্তু সেখানে নেপোলিয়নের সেনাবাহিনী যেমন একদিকে রণক্লান্ত ছিল, পাশাপাশি কিন্তু অনেকে কিন্তু মারাও গিয়েছিল। এই ছিল মহাদেশীয় অবরোধ ব্যবস্থা। ভালো করে পড়তে হবে মহাদেশীয় অবরোধ ব্যবস্থা সম্পর্কে। পরের যে পার্টটা সেটা আসছে ইউরোপের পুনর্গঠনের সূচনা। মানে নেপোলিয়ন বোনাপার্ট কিন্তু যে তিনি মাত্র যে যুদ্ধ করেও কিন্তু মানে ক্ষান্ত থাকেনি, তিনি ইউরোপের বিভিন্ন দেশকে জয় করেছেন এবং সেখানে মানে ইউরোপের বিভিন্ন দেশগুলোকে কিন্তু নতুন করে কিন্তু ঢেলে সাজিয়েও ছিলেন। তো ইউরোপ পুনর্গঠনের ক্ষেত্রে নেপোলিয়ন বোনাপার্টেরও অবদানগুলো একবার দেখব। যে রণনিপুণ সেনাপতি নেপোলিয়ান ছিলেন বিপ্লবের অগ্নিময় তরবারি। নেপোলিয়ান বোনাপার্ট নিজেই কিন্তু বলেছেন নেপোলিয়ান ওয়াজ দ্য সোর্ড অফ দ্য রেভলিউশন। নেপোলিয়ান বোনাপার্টই ছিলেন বিপ্লবের অগ্নিময় তরবারি। কোন বিপ্লবের অগ্নিময় তরবারি? ফরাসি বিপ্লব সম্পর্কে আমরা পড়েছি, সেখানে বিপ্লবের ধারণাটাও আমরা পেয়েছিলাম। তৃতীয় শক্তিজোট ভেঙে পড়ার, এর একটু আগেই আমরা তৃতীয় শক্তিজোট সম্পর্কে পড়লাম যে 1804 থেকে 1805 সালে কিন্তু ইংল্যান্ড, অস্ট্রিয়া এবং সুইডেন ফ্রান্সকে আটকানোর জন্য বা নেপোলিয়ন বোনাপার্টকে আটকানোর জন্য একটা তৃতীয় শক্তিজোট গঠন করেছিল। সেই তৃতীয় শক্তিজোট শেষ পর্যন্ত ভেঙে যায়। ভেঙে যাওয়ার পরেতে 6 মাসের মধ্যেই তিনি তার অধিকৃত ইউরোপের ভূখণ্ডকে, মানে তিনি ইউরোপের যে সমস্ত দেশগুলো, যে সমস্ত জায়গাগুলো তিনি জয় করেছিলেন, সেখানে তিনি আবার পুনর্গঠিত করে ইউরোপের মানচিত্রকেই নতুনভাবে কিন্তু রূপ দিয়েছিলেন। আমরা দেখব বিশেষ করে ইতালি এবং জার্মানির পুনর্গঠনের ক্ষেত্রে নেপোলিয়ন বোনাপার্ট কি ভূমিকা অবলম্বন করেছিলেন। তখন ইতালি এবং জার্মানিতে একের পর বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যে কিন্তু বিভক্ত ছিল। সেই ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যগুলোকে তিনি একত্রিত করে একটা নতুনভাবে কিন্তু রূপ দিয়েছিলেন।
তাহলে এই নবগঠিত রাজ্যের ভিত্তি ছিল নেপোলিয়নের প্রতি ব্যক্তিগত আনুগত্য এবং লক্ষ্য ছিল ফ্রান্সের চারপাশে অনুগত রাজ্যের প্রাচীর গড়ে তোলা। এই উদ্দেশ্যেই কিন্তু নেপোলিয়ন করেছেন, দেখো ইতালিতে পুনর্গঠন করছেন। বলছে তার এই সামাজিক পুনর্গঠন ও জার্মানিতে, মানে সবচেয়ে বেশি নেপোলিয়ন ইউরোপ পুনর্গঠনের ক্ষেত্রে ইতালি এবং জার্মানিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন কিন্তু করেছিলেন। তো উত্তর ও মধ্য ইতালিতে আমরা যদি দেখতে যাই যে ইতালির বিভিন্ন কি বলে ভূখণ্ডতে বিভিন্ন বিদেশি শক্তিরা কিন্তু দখল করে রেখেছিল, সেখানে রাজত্ব করত। তাহলে উত্তর এবং মধ্য ইতালিতে অস্ট্রিয়ার হ্যাপসবার্গ এই যে হ্যাপসবার্গ সাম্রাজ্য প্রতিষ্ঠা ছিল। কার প্রতিষ্ঠা ছিল, কোন দেশের ছিল না ইতালিতে, উত্তর এবং মধ্য ইতালিতে অস্ট্রিয়ার হ্যাপসবার্গ যেখানে সাম্রাজ্য বা বংশ সেখানে প্রতিষ্ঠা ছিল। তাদের একাধিক যুদ্ধে পরাজিত করে, আমরা নেপোলিয়ন বোনাপার্টের বিভিন্ন যুদ্ধ জয়গুলো সম্পর্কে আমরা পড়বো, তার জীবনে যে তিনি একাধিক যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছিলেন। তো সেই একাধিক যুদ্ধে পরাজিত করে তিনি ইতালিতে আমূল পরিবর্তন করলেন। প্রথমে তিনি কি করেছেন, ডাইরেক্টরি আমলে আমরা ডাইরেক্টরি সম্পর্কেও পরিচয় পেয়েছি, যে 5 বছরের জন্য 1795 থেকে 1799 সাল, এই 5 বছরের জন্য ফ্রান্সের ডাইরেক্টরি শাসন ব্যবস্থা প্রচলিত ছিল। তাহলে নেপোলিয়ন বোনাপার্ট সেই ডাইরেক্টরি শাসনকালেই কিন্তু মিলান এবং লম্বার্ডি, ইতালির দুটো বিখ্যাত প্রদেশ ছিল মিলান আর লম্বার্ডি, মিলান এবং লম্বার্ডিকে সেখানে কি করেন, সিজালপাইন প্রজাতন্ত্রে পরিণত করেন, এক ধরনের প্রজাতন্ত্র। তারপরে কি করেন, কত সালে প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করছেন, 1797 সালে তিনি সিজালপাইন প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করছেন ইতালিতে। আবার এই সিজালপাইন প্রজাতন্ত্রটাই কিন্তু 1805 সালে যেখানে নাম পরিবর্তন হয়ে ইতালীয় রাজ্য নামে পরিচিতি লাভ করে, আর নেপোলিয়ন ইতালির রাজা হিসেবে পরিচিত হন। মানে উত্তর এবং মধ্য ইতালিতে যে দুটো গুরুত্বপূর্ণ জায়গা ছিল মিলান এবং লম্বার্ডি, সেই মিলান এবং লম্বার্ডি ওই জায়গা থেকে বা উত্তর এবং মধ্য ইতালি থেকে অস্ট্রিয়াকে বিতাড়িত করলেন, বিতাড়িত করে নিজেই কিন্তু ইতালির রাজা হয়ে গেলেন। দ্বিতীয় নম্বর যদি আমরা দেখি যে ইতালি পুনর্গঠনের ক্ষেত্রে যে উত্তর ইতালির টাস্কানি, পিডমন্ট, জেনোয়াকে ফ্রান্সের প্রত্যক্ষ শাসনাধীনে আনা হয়। ইতালির আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রদেশ ছিল, যে টাস্কানি, পিডমন্ট এবং জেনোয়া। তাহলে টাস্কানি, পিডমন্ট এবং জেনোয়াকে ফ্রান্স কি করে সরাসরি, বা নেপোলিয়ন বোনাপার্ট সরাসরি কিন্তু এখানে শাসন কার্য শুরু করে। 3 নম্বর যদি আমরা দেখতে যাই যে 1809 সালে পোপের রাজ্য, আমরা দেখেছিলাম নেপোলিয়ন বোনাপার্ট মধ্য ইতালিতে পোপের রাজ্য তিনি জয় করেছিলেন, যে 1809 সালে পোপের রাজ্য এবং আড্রিয়াটিক উপকূলের পূর্ব ইতালির দিকে একটা ছোট্ট দ্বীপ ছিল, সেটা হচ্ছে আড্রিয়াটিক উপকূল, সেই আড্রিয়াটিক উপকূলের সমস্ত অঞ্চলই কিন্তু ফ্রান্সের অধীনে আনা হচ্ছে। মানে এইভাবে নেপোলিয়ন বোনাপার্ট ধীরে 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 ইতালিকে কিন্তু একটা ঐক্যবদ্ধ রাষ্ট্রেতে পরিণত করেছিল। 4 নম্বর বলা হচ্ছে দক্ষিণ ইতালির নেপেলস। এই নেপেলস নামটা ভালো করে পড়তে হবে, এখানে কার্বোনারি আন্দোলনের সূচনা হয়েছিল, তোমরা পরবর্তী চ্যাপ্টারগুলোতে পড়বে। তাহলে দক্ষিণ কার্বোনারি নামে একটা গুপ্ত সমিতি গঠিত হয়েছিল, সেই দক্ষিণ ইতালির নেপেলস থেকে, সেখানেও কিন্তু একটা পূর্ববংশীয় শাসক ছিলেন যার নাম দ্বিতীয় ফার্দিনান্দ। এই দ্বিতীয় ফার্দিনান্দকে বিতাড়িত করে যেখানে সেই নেপেলস বলে জায়গাটাকে ফ্রান্সের সঙ্গে বা ফ্রান্সের অধীনে সরাসরি আনছেন। এইভাবে নেপোলিয়ন বোনাপার্ট একের পর এক ইতালির বিভিন্ন ভূখণ্ড জয় করে একটা ইতালিকে একটা ঐক্যবদ্ধ রাষ্ট্রে কিন্তু পরিণত করেছিল। এরপরে আমরা যদি দেখি জার্মানি পুনর্গঠনের ক্ষেত্রে নেপোলিয়ন বোনাপার্ট কি করেছিলেন, যে জার্মানিতে সেই সময়তে কিন্তু 300টা ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যে বিভক্ত ছিল। এই 300টা ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্য যে বিভক্ত ছিল, নেপোলিয়ন বোনাপার্ট 300টা ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যকে জুড়ে জুড়ে 39টি রাজ্যে পরিণত করেছিলেন। তো নেপোলিয়ন বোনাপার্ট এর জীবনে ইউরোপের যে সমস্ত দেশগুলো জয় করেছিলেন, তার মধ্যে ইতালি এবং জার্মানিতে ব্যাপক কিন্তু একটা পরিবর্তনের সূচনা হয়েছিল। এই জার্মানিতে পুনর্গঠনের ক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে কি দেখবো না, জার্মানি তখন জার্মানির যে রাজনৈতিক অবস্থা, তখন জার্মানির রাজনৈতিক অবস্থা ছিল অত্যন্ত দুর্বল এবং দ্বন্দ্বে যেখানে প্রায় লিপ্ত ছিল। প্রায় 300টা, এখানে বলেই দেওয়া হয়েছে যে 300টা ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যে বিভক্ত ছিল এবং এগুলি ছিল পবিত্র রোমান সাম্রাজ্যের অংশ। তাহলে জার্মানিতে 300টা ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্য ছিল, সেই 300টা ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্য সেখানে দায়িত্ব কিন্তু এই পবিত্র রোমান সাম্রাজ্যের মাধ্যমে পরিচালিত হতো। এছাড়াও যদি আমরা দেখতে যাই, অস্ট্রিয়া ও প্রাশিয়া ছিল জার্মানির দুটো প্রবল শক্তি। মানে তখনও কিন্তু জার্মানিতে মানে জার্মানির বেশ কিছু ভূখণ্ড অস্ট্রিয়া এবং প্রাশিয়া দখল করেছিল। নেপোলিয়নেরও টার্গেট ছিল যে জার্মানিটাকে যখন আমি দখল করব, সেইখানেতে যে সমস্ত রাজবংশগুলো ইউরোপের প্রতিষ্ঠা ছিল, সেই রাজবংশগুলোকে বা সেই সমস্ত দেশগুলোকেও সেখান থেকে বিতাড়িত করা। তাহলে এখানে
প্রাসিয়া ছিল জার্মানির দুটো প্রবল শক্তি, অস্ট্রিয়া এবং প্রাসিয়া। সুতরাং জার্মানি পুনর্গঠনের কালে এই দুটি শক্তির প্রাধান্য নাশ করা তার অন্যতম প্রধান কিন্তু লক্ষ্য ছিল। এবার জার্মানিতে পুনর্গঠনের ক্ষেত্রে তিনি কি কি করেছেন? প্রথমেই দেখো অস্ট্রিয়াকে তিনি ধরছেন, অস্ট্রিয়া শক্তি। আমরা প্রথমেই দেখলাম যে ইতালি পুনর্গঠনের ক্ষেত্রে অস্ট্রিয়াকে যেমন ইতালি থেকে বিতাড়িত করলো, জার্মানিতেও দেখবো অস্ট্রিয়াকে এবার বিতাড়িত করেছে। তাহলে অস্ট্রিয়ার শক্তি দুর্বল করার উদ্দেশ্যে 1 নম্বর বলা হচ্ছে তিনি ব্যাভেরিয়া এবং নিকটবর্তী কয়েকটি ক্ষুদ্র রাজ্য নিয়ে একটি রাজতান্ত্রিক দেশ গঠন করে। তাহলে ব্যাভেরিয়া এবং নিকটবর্তী যে কয়েকটা ক্ষুদ্র রাজ্য, সেই রাজ্যগুলোকে নিয়ে যদি রাজতন্ত্র গঠন নেপোলিয়ন করে ফেলে, তাহলে সেই রাজ্যগুলো আলটিমেটলি কি হবে? নেপোলিয়ন বোনাপার্ট বা ফ্রান্সকে সমর্থন করবে। তাহলে অস্ট্রিয়াকে দুর্বল করার উদ্দেশ্যেই কিন্তু সেই জিনিসটাই তিনি করলেন। সেই সঙ্গে তিনি কি করেছেন না, সেই সঙ্গে ব্যাভেরিয়াও যাতে বেশি শক্তিশালী না হয়ে ওঠে, এই জন্য তিনি উটেমবার্গ নামে আরেকটি রাজ্য গঠন করেন। দক্ষিণ জার্মানিতে গঠন করা হয় ব্যাডেন নামে একটা রাজ্য। ব্যাভেরিয়া, উটেমবার্গ এবং ব্যাডেন রাজ্য এমনভাবে গঠন করা হয় যাতে তারা ফ্রান্সের আশ্রিত রাজ্যে পরিণত হয়। তাহলে নেপোলিয়ন বোনাপার্ট জার্মানিতে তিনি প্রবেশ করলেন, প্রবেশ করে একের পর এক রাজ্যগুলোকে ধরে ধরে তিনি কি করছেন? নতুন করে রূপ দিচ্ছেন। ফলে সেই রাজ্যগুলোই একটা সময় নেপোলিয়ন বোনাপার্টকে কিন্তু সমর্থন করেছিল। পরের বিষয় যদি আমরা দেখতে যাই 3 নম্বর, জার্মানি থেকে, মানে এর পরের যে বিষয়গুলো রয়েছে জার্মানি পুনর্গঠনের ক্ষেত্রে 3 নম্বর যদি আমরা বিষয়টা দেখি, জার্মানি থেকে প্রাশিয়ার প্রভাব দূর করার জন্য অস্ট্রিয়াকে ধরলো, এরপরে কিন্তু নেপোলিয়ন বোনাপার্ট কি হচ্ছে? প্রাশিয়াকে ধরছে। তাহলে প্রাশিয়ার প্রভাব দূর করার উদ্দেশ্যেই কতগুলো জায়গা নাম হচ্ছে হ্যানোভার, ব্রানসুইক, হেসে, ক্যাসেল প্রভৃতি নিয়ে গঠিত হয় ওয়েস্টফেলিয়া রাজ্য। আমরা কতগুলো রাজ্যগুলো সম্পর্কে দেখব। যে ওয়েস্টফেলিয়া রাজ্য পোল্যান্ড এবং রাশিয়ার কিছু অংশ নিয়ে গঠিত হচ্ছে গ্র্যান্ড ডাচি অফ ওয়ার্স। আর জার্মানিতে এইসব পুনর্বাসনের ফলে মোট জার্মান রাষ্ট্রের সংখ্যা দাঁড়ায় 300টি। এর আগে এখানে কোনো একটা হয়তো স্কিপ হতে পারে। নেপোলিয়ন বোনাপার্ট 28টি রাজ্য নিয়ে কিন্তু কনফেডারেশন অফ দ্য রাইন গঠন করছেন। এটা একটা উল্লেখযোগ্য কিন্তু দিক আর কি। সেই 300টা রাজ্যকে তিনি 39টা রাজ্যে পরিণত করেছিলেন। তাহলে নেপোলিয়ন বোনাপার্টের দেখো 3টে বিষয়, একটা 28টা রাজ্য নিয়ে তিনি কনফেডারেশন অফ দ্য রাইন তিনি গঠন করছেন, আবার তিনি কি করছেন? ওয়েস্টফেলিয়া রাজ্য তিনি গঠন করলেন, আবার জার্মানিতে আবার যেখানে দেখা যাচ্ছে গ্র্যান্ড ডাচি অফ ওয়ার্স, ঠিক আছে, পোল্যান্ড এবং রাশিয়ার কিছু অংশ নিয়ে গ্র্যান্ড ডাচি অফ ওয়ার্স তিনি গঠন করছেন। এইভাবে কিন্তু নেপোলিয়ন বোনাপার্ট 300টা ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যকে 39টা রাজ্যেতে নামিয়ে আনলেন। এবার যদি আমরা অন্যান্য স্থানগুলো সম্পর্কে দেখতে যাই, ঠিক আছে, মানে ইতালি এবং জার্মানিতে আমরা দেখলাম যে কিভাবে তিনি পুনর্গঠন করছেন। অন্যান্য স্থানগুলো সম্পর্কে দেখতে গেলে তাহলে আমরা প্রথমেই পাবো তিনি নেপোলিয়ন বোনাপার্ট হল্যান্ডে বাটাভিয়া প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। সুইজারল্যান্ডে তিনি প্রতিষ্ঠা করেছিলেন সুইস কনফেডারেশন। হেলভেটিক প্রজাতন্ত্রের স্থলে প্রতিষ্ঠা করেছিলেন সুইস কনফেডারেশন। এখান থেকে এইগুলো কিন্তু প্রশ্ন থাকে যে বাটাভিয়া প্রজাতন্ত্র কোথায় প্রতিষ্ঠা ছিল? হল্যান্ডে প্রতিষ্ঠা ছিল। সুইজারল্যান্ডে কোন ধরনের প্রজাতন্ত্র ছিল? হেলভেটিক প্রজাতন্ত্র ছিল। সেই হেলভেটিক প্রজাতন্ত্রের বদলেতে নেপোলিয়ন বোনাপার্ট সেখানে সুইস কনফেডারেশন যেখানে প্রতিষ্ঠা করলেন। তাহলে নেপোলিয়ন বোনাপার্টের ইউরোপ পুনর্গঠনের ক্ষেত্রে এই নীতিগুলো আমরা দেখেছি যে ইতালি এবং জার্মানি এবং ইউরোপের অন্যান্য দেশগুলো হল্যান্ড এবং সুইডেনেতে তিনি কিভাবে নতুন করে রূপদান করেছিলেন। পাশাপাশি নেপোলিয়ন বোনাপার্ট তিনি যে এই যে ইউরোপ পুনর্গঠন করলেন, একদিকে যেমন সেই সমস্ত ইউরোপের দেশগুলো তাকে স্বাগত জানিয়েছিল, ঠিক অন্যভাবে তিনি কিন্তু সমালোচনারও কিন্তু শিকার হয়েছেন। কেন তিনি সমালোচনার শিকার হয়েছেন? সেই যে জায়গাগুলো তিনি নতুন করে জয় করলেন বা নতুন করে পুনর্গঠন করলেন, সেখানে নিজের আত্মীয় স্বজনকে কিন্তু সেখানে বসানো হয়েছিল। তো এই সমালোচনার মধ্যে আমরা যদি দেখি, তাহলে যেসব অঞ্চল নেপোলিয়ন তার সাম্রাজ্যভুক্ত করেন বা সেখানে তিনি নতুন রাজ্য সৃষ্টি করেন, তিনি সেই সব স্থানের শাসকদের উৎখাত করে সেখানে নিজের আত্মীয় স্বজন বা নিজের আত্মীয় বা ঘনিষ্ঠদের শাসন ব্যবস্থার শীর্ষে প্রতিষ্ঠা করলেন। তাহলে মেনে নেবে না স্বাভাবিকভাবে। যে সমস্ত রাজ্যগুলো তিনি দখল করে সেখানকার রাজাদেরকে তিনি একদিক থেকে সরাচ্ছেন, অথবা সেখানকার সেই রাজ্যগুলোর কোনো একজন শাসককে না বসে নিজের আত্মীয় স্বজনকে বসাচ্ছে। তাহলে বিদেশি শাসনকে কখনোই কিন্তু অন্য একটা দেশ কিন্তু মেনে নিতে পারে না। এখানে আমরা দেখব যে ইউরোপের বিভিন্ন দেশগুলোতে বা বিভিন্ন জায়গাগুলোতে নেপোলিয়ন বোনাপার্ট তার কোন কোন ভাইকে বা তার কোন কোন আত্মীয় স্বজনকে সিংহাসনে বসিয়েছিলেন। হল্যান্ডে
তার ভাই লুইকে, মানে এই পার্টটা খুব ভালো করে দেখতে হবে, এখান থেকে শর্ট কোশ্চেন কিন্তু পড়ে। তাহলে হল্যান্ডে তার ভাই লুইকে বসাচ্ছে, ওয়েস্টফেলিয়া আমরা দেখলাম, ওয়েস্টফেলিয়া যে রাজ্য, সেই ওয়েস্টফেলিয়ায় আর এক ভাই জেরামকে যেখানে বসানো হচ্ছে। ইতালির ভাইসরয় রূপে তার সৎ পুত্র ইউজনকে, নেপেলসের নামেও আমরা পরিচয় পেয়েছি, দক্ষিণ ইতালির একটা গুরুত্বপূর্ণ রাজ্য ছিল নেপেলস, এই নেপেলসে কিন্তু তার আরেক ভাই জোসেফকে এবং পরে তার আত্মীয় মুরাকে সেখানে শাসক হিসাবে নিযুক্ত করেন। এমনকি আমরা দেখতে যাব আইবেরীয় উপদ্বীপের বিভিন্ন ঘটনা পরের ক্লাসে। সে স্পেন দখলের পর, সেখানে স্পেনকেও নেপোলিয়ন বোনাপার্ট দখল করেছিলেন, সেই স্পেন দখলের পরেও কিন্তু সেখানে জোসেফকে এবং তিনি নিজেকে ইতালির রাজা বলে ঘোষণা করেন। তাহলে বলা বাহুল্য নবজাগ্রত জাতীয়তাবাদ এইসব মেনে নেয়নি, জাতীয়তাবাদী চেতনায় এইসব আঘাত তার পতনকে কিন্তু ত্বরান্বিত করেছিল। তাহলে তার এই সমস্ত সিদ্ধান্তগুলোও কিন্তু নেপোলিয়ন বোনাপার্টকে তার পতনের সম্মুখে দাঁড় করিয়ে দিয়েছিল, তার এই হঠকারিতা সিদ্ধান্ত। তাহলে এখান থেকে ভালো করে দেখবে তোমরা যে ইউরোপের বিভিন্ন রাজ্যগুলো জয় করে তার কোন কোন আত্মীয়কে সেখানে সিংহাসনে বসেছেন। তাহলে হল্যান্ডে, আরো একবার রিপিট করে দিচ্ছি, হল্যান্ডে তার ভাই লুইকে বসাচ্ছে, ওয়েস্টফেলিয়ায় সিংহাসনে বসাচ্ছে জেরামকে, ইতালির ভাইসরয় রূপে তার সৎপুত্র ইউজিনকে, দক্ষিণ ইতালির একটা রাজ্য নেপেলস, এই নেপেলসে প্রথমে তার ভাই জোসেফকে কিন্তু বসিয়েছিল, পরে তার এই একজন আত্মীয় মুরা, সেই মুরাকে বসানো হয়েছিল। আবার স্পেন দখল করে সেই জোসেফকে আবার তুলে আনা হয়, এনে স্পেনের সিংহাসনে বসানো হয়। আবার এমনকি নেপোলিয়ন বোনাপার্ট যখন ইতালি জয় করলো, সেই ইতালিতে নিজেই কিন্তু রাজা হিসাবে পরিচিতি পেয়েছিলেন এবং ইতালির রাজা বলেও তিনি ঘোষণা করলেন। তার এই সমস্ত সিদ্ধান্তগুলো কিন্তু ইউরোপের জনগণও কিন্তু মেনে নিতে পারেনি। এই ছিল তোমাদের প্রথম দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় ক্লাসের এই বিবরণ। তো এই বিষয়ের মধ্যে যদি তোমাদের কোনো ডাউট থাকে তোমরা অবশ্যই জানাবে। ধন্যবাদ।